হ্যালো, হ্যালো। অমল মামা। হ্যাঁ, অমল মামা বলছেন? কে বলছেন? বাবাই বলছি। হ্যাঁ। বাবাই বলছি, শুভ বিজয়া। ও বাবাই শুনছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুভ বিজয়। আমার আশীর্বাদ নিও। আচ্ছা, বল। বাবাকে মেরে দিয়েছে বুঝলে। ও আচ্ছা। বাবাকে এসে গ্রামে এসে ঠিক মেরে দিয়ে গেছে। ও ঠিক আছে। মানে ঠিক আছে না, মানে শোনো, একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী আমাদের পরিবারের 12 জন মহিলাকে তারা মেরেছে। এবার সেটা যখন আমাকে মারছিল, আমাকে বলছিল ওরা আমার মাকে মেরে পোস্টমর্টম করিয়েছে, আমার বোনকে মেরেও পোস্টমর্টম করাবে, মানে মামনকে মেরে পোস্টমর্টম করাবে, দিলীপদার মেয়েকে মেরে পোস্টমর্টম করাবে। আমার একজন মামা পার্লামেন্টে আইএস র্যাঙ্ক অফিসার ছিলেন, ওনার নাম হচ্ছে জগন্নাথ ঘোষ, তার মেয়েকে মেরে পোস্টমর্টম করাবেন। আমি যখন টিসিএসে কাজ করতাম না, আমি চুমাদির বাড়িতে গিয়েও বলেছি। মেজো মামার যে ছোটো মেয়ে আছে না, চুমকি, চুমকি বিশ্বাস, বুঝলে অমল মামা? তো চুমকি বিশ্বাসের বাড়িতে গিয়ে আমি বলতাম যে চুমাদি, দেখ এরা আমাকে এরম ট্রেনে বাসে রাস্তাঘাটে লোকেশন ট্রেস করে ক্ষতি করছে, আমাকে মারার চেষ্টা করছে। তো তখন আহ, চুমাদিকে গিয়ে আমি বারবার করে বলতাম যে এরকম এরকম হয়েছে। তো ওরা মামনকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে আমাকে ফোন করে বলল, দেখ তোর বোনকে মারলাম, কিছু বলতে করতে পারবি কি? এবার সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন করে গান করলো। মানে তারা মহিলাদের হত্যা করছে। তোমারও তো একটা মেয়ে আছে, পুচুর মাকেও তারাই হত্যা করেছিল বুঝলে, পুচুকেও মারার চেষ্টা করেছিল, পুচুর মেয়েকেও মারার চেষ্টা করেছে। আমাদের পরিবারে 12 জন মহিলাকে মেরেছে। এবার আমি তাদের ভিডিও নিয়ে চুমাদিকে দেখাতাম, চুমাদির বরকে দেখাতাম, বাবুদাকে দেখাতাম, মেজো মামাকে গিয়ে দেখাতাম। এবার আমাকে আমার পরিবারের লোক, আমি বাঘাদাকে দেখাতাম, গণেশ দাকে, কার্তিক দাকে গিয়ে ওদের বাড়িতে গিয়ে বলতাম, দেখ আমার সাথে এরকম করছে। ঠিক আছে, আমি সবাইকে গিয়ে বলতাম, কমলেশ দা, তারপর আমার চেনাশোনা যতজন আছে। এবার যারা করছে তারা ওদের এসে বাঘাদাদের, চুমাদিদের বা সন্তোষ মেজু মামাকে, তারপরে বাবুদাকে, ওদেরকে ভুলভাল বুঝিয়ে যেত। যারা এইভাবে মানুষ খুন করেছে আমাদের পরিবারের 12 জন মহিলাকে, বুঝলে তো, তারা পুচুর মাকেও মেরেছে। হসপিটাল নিয়ে যাওয়ার পর ফোন করে এখানে ভর্তি দেবো না, এখানে ভর্তি হতে দেবো না। পুচুর মা তো আর মানে মরার বয়স হয়নি। তোমার বোন যে আছে পদ্ম ঘোষ, তার তো আর মরার বয়স হয়নি, তারা মেরেছে ওইভাবে ইচ্ছাকৃত। মানে তারা ভয় দেখাতো যে এইটা করুন, নাইলে পুচুকে ছোটোবেলায় ছাদ থেকে ফেলে দেবো, আমাকে এরকম ভয় দেখাতো তারা। সেগুলো আমাকে মেরে মেরে, আমার মাথায় রডের বাড়ি, ইটের বাড়ি মেরে মেরে তারা আমাকে সব কিছু ভুলিয়ে দিতে চাইছিল। মানে তারা মহিলাদের নির্যাতন করে মারে, বুঝলি তো। আমার মাকেও তারা গলা কেটে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল আমার সামনে। তারপরে বাবা নাগপুরে নিয়ে চলে গেছিলো আমাকে আর মামনকে। আমি গার্ডেন শিপ বিল্ডারে তখন তোমাদের কাছাকাছি থাকতাম আমরা। এবার যারা আমাকে মারার চেষ্টা করছে তাদের তাদের ইয়ে দিয়ে, ক্যামেরা দিয়ে তাদের ভিডিও তুলে নিয়ে, তারা আমার মাকে মেরেছে বলে মেরে পোস্টমর্টম করাবো বলেছে, তাদের ফটো নিয়ে আমি পুলিশ স্টেশনে দিয়েছি। চিটাগড় পুলিশ স্টেশন, ব্যারাকপুর পুলিশ স্টেশন, লালবাজার, ভবানী ভবন, সিআইডি, সব জায়গায় দিয়েছি। সংবাদ মাধ্যম, তৃণমূল অফিস, সিপিএম অফিস, সবাই দিয়েছি। কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ আমাকে হেল্প করেনি। আত্মীয় স্বজন একজন তো হেল্প করবে কোথায়? আনলাম বাঘাদা, বাঘাদাকে বললাম, বাঘাদা তোরা তো পার্টির লোকেদের চেনাশোনা আছে, তো তোরা চুপি চুপি সাইলেন্টলি আমার পিছু পিছু গিয়ে দেখবি, আমি তোকে যাতায়াতের খরচা দেবো। তোর যা 10 দিন, 2 দিন ছুটি নিতে গেলে, 4 দিন ছুটি নিতে গেলে যা খরচা হয়, তোরা গিয়ে পেছন পেছন দেখে ক্যামেরা দিয়ে রেকর্ডিং করে নিবি যে আমাকে ট্রেন থেকে ধাক্কা মারার চেষ্টা করছে কি করছে না, বা আমাকে মা বোন তুলে গালি দিচ্ছে কি দিচ্ছে না, সেটা রেকর্ডিং করে সকল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মিলে নিয়ে গেলে তো ওদের ওদের দলটাকে ধরপাকড় করে নেওয়া যেত না, তাই না? সেটা বিগত 18 বছর, 17 বছরে কেউ সহযোগিতা করেনি। যারা মারছে তাদেরই সহযোগিতা করলো। তাতে কী হলো? মামন মরে গেল, বাবা মরে গেল, আমার মা মরে গেল, পুচুর মা মরে গেল। পুচুকে এরমভাবে ইয়েতে খড়গপুরে নার্সিংহোমে 4 দিন ফেলে রেখে অপারেশন করেনি। পুচুর মেয়েকে ওরা বিনা অ্যানাস্থেসিয়ায়, মাথায় একটা লাম্প হয়েছিল সেটা সার্জারি করে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে মানে বেহোশ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো যারা এটা করছে তারা, দিলীপদাকে চিনতে, দিলীপদার মেয়েকে তারা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। এবার যারা মানুষকে, মেয়েদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে সুইসাইড বলছে, তারা আগে থেকেই বলছিল ওরা ফাঁসি দেয় আর খাসি বানায়। নবসন গ্রামে বলছিল, কলকাতাতেও বলছিল। এবার পশ্চিমবঙ্গে আমার চেনাশোনা যতজন আত্মীয় স্বজন আছে, যতজন হিন্দুস্তান মোটরসের বন্ধু আছে, যতজন রেলওয়ের বন্ধু আছে, যতজন মাহিন্দ্রার বন্ধু আছে, যতদিন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের বন্ধু আছে, যতজন হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজির বন্ধু আছে, যতজন সোদপুর হাই স্কুলের বন্ধু আছে, যতগুলো পাড়ার বন্ধু আছে,
মানে সোদপুরে থাকতাম, সোদপুরের পাড়ার বন্ধু, বেলঘড়িয়াতে তোমাদের পাড়ার বন্ধু, কেউ ওদের এগেনস্টে, এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর এগেনস্টে কোনো কথাই বললো না। আনন্দবাজারও একটাও কথা লিখলো না। আনন্দবাজার সাংবাদিকদের বলেছি, এবার তোমারও তো মেয়ে আছে, কালকে যদি তোমার মেয়েকেও ফাঁসিতে ঝুলিয়ে মেরে দেয় তাহলে তুমি কী করবে বলো? ওরা যাকে পারছে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারছে। ব্যারাকপুরে দেবশ্রুতি কুণ্ডু বলে একটা বাচ্চা মেয়ে ছিল, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। বিজলিং মিত্র বলে সিপিএম পার্টির লিডার ছিল, তার মেয়েকে তার বউকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। তারপরে আমার ব্রিটেনিয়ায় থাকতাম, ব্রিটেনিয়াতে অবন্তী ভট্টাচার্য বলে একটা মেয়ে ছিল, তাকে গলা টিপে তড়িৎ তোপদারের বাড়ির পেছন দিকে 1-2 কিলোমিটার দূরে একটা পুকুরে ওটা ডুবিয়ে মেরে দিয়েছে। তারপরে সুধীর মণ্ডল বলে এয়ারফোর্স অফিসার ছিল, তার বউকে গলা কেটে শ্বাসরোধ করে মেরে দিয়েছে। তো সুধীর মণ্ডলের ছেলেকে তারা মেরে নিখোঁজ করে দিয়েছে। এইভাবে আমার চেনা পরিচিত 20-25 জনকে তারা মেরেছে। এটা তো খুব স্বাভাবিক ঘটনা না, না ছোটো মামা? হ্যাঁ শুনছি তো, বল। হ্যাঁ, এবার তো এটা আমি তো তোমাকে বলেছি, তোমাকে ততটা বলিনি। আমি কার্তিক, বাঘা, গণেশ দাদা আর তোমার বড় মামি, ওখানকার পাড়ার লোক, বেলঘড়িয়ার পাড়ার লোক, যেখানে পাটনা ইয়েতে ছিলে, নিমতা ছিলে, তারপরে তোমার ওখানে বেলঘড়িয়ায় যতজন আছে, বেলঘড়িয়ায় আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করছিল। মানে আমি অফিস যাচ্ছিলাম, বেলঘড়িয়ায় ওই বাঘাদার বন্ধুর একটা লটারির টিকিটের দোকান আছে, তার সামনে আমাকে ধাক্কা মেরে ফেলাচ্ছে। আমি সেই লোকগুলো ফটো তুলে দেখালাম ওকে, বাঘাদার বন্ধুকে, যে তোমরা তো আমাকে ছোট থেকে চেনো। শোনো, তোমরা তো আমাকে ছোট থেকে চেনো। বাঘাদার যে কে সেখানে ধাক্কা মেরে? ট্রেনে করে অফিস যাচ্ছিলাম তো, ধাক্কা কে দিয়েছে? হ্যাঁ, যারা দিয়েছিল তাদের সবার ভিডিও তুলে নিয়েছিলাম আমি। ধাক্কা দিয়ে মানে একদিন না, আর কে শোনো, যারা ধাক্কা দিয়ে মারার চেষ্টা করছিল তারা একটা গ্রুপ আছে, তারা চিনিয়ে দেয় এই ছেলেটাকে ধাক্কা লোকদেরকে কি চিনিস সেটা বল না। না, অচেনা লোক দিয়ে ধাক্কা মারানো হচ্ছে। কিছু লোককে চিনি, কিছু লোককে চিনি না। কে চিনিস? সে কে ছিল? যাকে চিনি না তাদের ভিডিও তুলে নিয়ে পুলিশকে দিলে তো সে তাকে তো ধরবে। যাকে চিনিস না সেটা বাদ দে, যাকে চিনিস আরে না, প্রথম কথা হচ্ছে, শোনো, তোমার মেয়েকে যদি কেউ এসে ঠ্যাং ভেঙে দিয়ে যায়, এবার তাকে যদি তুমি না চেনো, তাকে কি তুমি বাদ দিয়ে দেবে? তুমি যে যুক্তিগুলো দেখাচ্ছ সেটা নিজের উপর প্রয়োগ করে আমাকে বলবে। তোমার মেয়ের যদি এসে কেউ ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তোমার মেয়েকে, আর তাকে যদি তোমার মেয়ে না চেনে, দাঁড়াও 1 মিনিট, তুমি যে যুক্তিটা দিচ্ছ, হ্যাঁ সেটাই তো, তোমাকে যদি তুমি কাউকে না চেনো, না, তুমি যদি কাউকে না চেনো, সে যদি তোমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে মারার চেষ্টা করে, তাদের ভিডিও তুলে নিয়ে তুমি পুলিশকে দিলে, পুলিশ কি বলে? ছেড়ে দে, ও তুমি চিনিস না ওকে, ছেড়ে দে, এরকম বলবে কি? আমি কি বলছি? হ্যাঁ, সেটাই আমি তোমাকে যেটা বোঝাচ্ছি, তুমি সেটা বোঝার চেষ্টা করো আগে। তোমরা যে যুক্তিটা দিচ্ছ, যারা সন্ত্রাসবাদী তাদের ভিডিও তুলে নিয়ে বেলঘড়িয়াতে করেছে, তো বেলঘড়িয়াতে করেছে, তো বেলঘড়িয়াতে আমার কথাটা তুই আগে 1 মিনিট দাঁড়া। বলছি তুই তো কিছু লোককে চিনেছিস, সে কে? সে হচ্ছে দীপেশ চট্টোপাধ্যায়, আমার এলআইসির এজেন্ট। তার বাড়ি 28, দীপেশ চট্টোপাধ্যায় আমার এলআইসি এজেন্ট, তার বাড়ি হচ্ছে 28 নম্বর শীতলাতলা রোড, তা ব্যারাকপুর, 24 পরগনা নর্থ। ওয়ান মোমেন্ট, 24 পরগনা নর্থ, পিনকোড নাম্বার 700122। আরে বাবা বুঝলাম তো, সেই লোকটা কে? ছেলে আমাদের যে এলআইসি যে করে দিত, সেই এলআইসির এজেন্ট। সেটা কি আমরা চিনি ওকে? হ্যাঁ, চেনো। কে সে? আমি তো চিনতে পারছি না নামটা। তোমার নাম ছবি পাঠিয়ে দেবো তোমাকে, তুমি ছবি দেখলেই চিনতে পাবে। এলআইসির এজেন্ট, শোনো, হ্যাঁ এলআইসির এজেন্ট, শোনো, প্রথম কথা বলছি, আমি যখন কলকাতায় আসলাম না, দীপেশ চট্টোপাধ্যায়, দীপেশ দয় হস্যি দ মানে দামোদর, হ্যাঁ। তো এবার দীপেশ চট্টোপাধ্যায়, আমি যখন ব্যারাকপুরে আসলাম মহেন্দ্র ছেড়ে, এতে দাঁড়াও, হ্যাঁ, তুমি তার ভিডিও আছে নেটে তোলা, ও ধমকি ধামকা দিচ্ছে আমাকে, সেই ভিডিওগুলো আমি নেটে তুলে রেখেছি, চিনে তো নেওয়া যাবে। নামে বললি, সেই নামে তো কাউকে আমি চিনি না, আমার তো মনে পড়ছে না এমন নামে আমি কাউকে চিনি। আচ্ছা, তোমার ফটো দেখিয়ে দিলে চিনতে পাবে। ফটো দেখলে হয়তো চিনতে পারবো কি জানি না, কিন্তু কথা হচ্ছে যে নামটা তো আমার অচেনা লাগে, একদম পুরো অচেনা। আচ্ছা, নামটা তো চিনি না, যে নামটা বললি দীপেশ চট্টোপাধ্যায়, যে নামে তো আমি কাউকে চিনি না। আচ্ছা, তুমি চেনো না। আচ্ছা, মানে তো বড় মামি যে মারা গেছে সেই খবর রাখিস? হ্যাঁ, যে গেছিলাম তো মামা বাড়িতে, কবে যখন মারা গেছে তখন আমি গেছিলাম। গেছিলি? ও
না একটু আগে বললি না বড় মামির কথা, তাই আমি বললাম। হ্যাঁ, তো তখন আমি গেছিলাম। এবার তোমরা একটা জিনিস বলো যে আমাদের পরিবারের মহিলাদের যারা ওপেনলি আর মেজমানি মারা গেছে জানিস? মেজর মারা গেছে জানি না। মামিও তো মারা গেছে 1 বছর হলো। আচ্ছা, এবার যারা শোনো তুমি মেজো কথাটা মামা ভালো মারা করে, গেছে, তারপরে মেজো মামা মারা গেছে, তারপরে মেজমণি মারা গেছে। এটা পরপর ঘটনা ঘটেছে। বাবাকে তো মেরে দিল কিছুদিন আগে। আর তোর বাবা তো অসুখে মরেছে। আরে তুমি শোনো ভালো করে, তুমি তুমি কি বাবাকে দেখেছো অসুখ হয়েছে? হ্যাঁ, তুমি দেখেছো কি বাবা অসুস্থ ছিল? অসুস্থ তো আমি দেখিনি, তাহলে শুনেছি। হ্যাঁ, শুনে ওই খবরই শুনেছি। হ্যাঁ, এবার তুমি শোনো, আমাকে মেরে মেরে আমি টিসিএসে চাকরি পাওয়ার আগে আমি তুই এখন কোথায় আছিস? হ্যাঁ বলছি, আমার কথাটাকে বলতে দাও পুরোটা। না না, এটা পরে শুনবো। না না পরে, না না তুমি, আরে আমি একটা কথা বলার জন্য ফোন করছি, তুমি এই কথাগুলো ঘুরিয়ে দিচ্ছ কেন? তুমি বাস্তব কথাটা আগে শোনো। আমি না না, ঘোরাচ্ছি না। হ্যাঁ না তুই কথা বলেছো তো, শুনো। আমি বলবো, ওটা বলবো, ব্যাস ওটাকে আর রিপিট করো না, একই জিনিসটা রিপিট করে কথার পরে হয়তো ভুলে যাবো। হ্যাঁ না এখন না তো ভুলে, আমি লিখে রেখেছি, আমি অনেক বলে দেবো, কথা হ্যাঁ ভুলে আমি যাই। বলে দেবো, তুমি এটা এটা ভালো করে শোনো। হ্যাঁ। আমি যেদিন আমাকে কলকাতায় যখন আমি টিসিএসে জয়েন করলাম, আমাকে রোজ দিন লোকেশন ট্রেস করে মারার চেষ্টা করলো। তার জন্য অনেক সাক্ষী আছে, অনেক লোক সাক্ষী আছে, ঠিক আছে? সে তো বললি। হ্যাঁ হ্যাঁ না এবার মাঝে মাঝে ইন্টারাপ্ট করতে বলছি না, না না ইন্টারাপ্ট করতে বলছি না, সাক্ষী আছে, এফআইআরও করা আছে। এবার সেটা হচ্ছে পুলিশে কোনো অ্যাকশন নেয়নি? পুলিশ তো নিজে ইন্দিরা গান্ধীকে মেরে দিয়েছে, তাহলে ভারতের সাধারণ জনগণ অ্যাকশন, হ্যাঁ পুলিশ তো ইন্দিরা গান্ধীকে মেরেছে, পুলিশ তো ইন্দিরা গান্ধীকে মেরেছে, তো যে পুলিশরা ইন্দিরা গান্ধীকে মেরেছে ভারতের প্রধানমন্ত্রীকে, তো বাকি পুলিশরা তাদেরকে ছানবিন করেনি কেন? তাহলে পুলিশের না, আরে যে দুজন, আরে ধরেছে আগে পুলিশে, শোনো শোনো, পুলিশ প্রধানমন্ত্রীর দেহরক্ষী সিলেক্ট করবে, তো তারকে পুরোপুরি তার জন্ম থেকে শুরু করে তার যেদিন পর্যন্ত সে কাজ করছে তার প্রতিটা নিয়ত তো তাকে তাকে তার প্রতিটা আরে তুমি আগে দাঁড়াও, আমাকে বলতে দাও, মাঝখানে বলছো কেন? তুমি আগে বলো, তুমি আগে বলো, তুমি আগে বলো যে যারা প্রধানমন্ত্রী সুরক্ষা দপ্তরে ছিলেন তারা সকলে মিলে যাদের দেহরক্ষী, আবার আবার মাঝখানে, না না মাঝে কথা বলো না, আগে কথাগুলো শোনো। দাদা শোন, মাঝখানে বলিস না, এসব লোকে শুনবে। ওই প্রধানমন্ত্রী নিয়ে কোনো কথা বলিস না, ওই বাদ দে। না তোমার বাদ দেওয়ার আমি সাজেশন চাইছি না। প্রধানমন্ত্রী দেহরক্ষী যারা সিলেক্ট হয়েছিলেন, সিলেক্ট করার পদ্ধতিতে তারা যে তাদেরকে যে সিলেক্ট করা হয়েছে সেখানে তো তার প্রতিটা জিনিস ছানবিন করবেন, সে কোথায় কাজ করছে, কার সাথে মিশছে, সেটা তো নজরদারিতে রাখবে। সেটা প্রধানমন্ত্রীকে মেরে দেওয়ার পর বলছে ওই দুজনের নামে দোষ চাপিয়ে দিল, বাকি ডিপার্টমেন্ট কি করলো? আরে সে তো মিলিটারির লোক। না না মিলিটারি না, পুলিশের লোক। আরে শোনো, আমি রাজীব গান্ধী, শোনো 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 তুমি ভালো করে শোনো, আমি আমেরিকার প্রেসিডেন্ট অফিস থেকে রিক্রুট হয়েছিলাম অ্যাজ এ এফবিআই অফিসার, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই অফিসার হয় না, আমি অ্যাজ এ এফবিআই অফিসার রিক্রুট হয়েছিলাম। এবার যারা ধরো পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, কোথা থেকে বলছিস? হ্যাঁ বলছি, শোনো, শুনেছি আমি, ওই কথাটা রিপিট করতে হবে না। না না, তুই আমার কথা উত্তর দে। না না আরে তুমি শোনো শোনো, হ্যাঁ সেটা বলছি, তুমি আগে শোনো, আগে আমার কথাটা শোনো, আগে শুনে না, তারপর, আমি আগে না না আগে না, আরে এটা তো গোয়ার তুমি করছো। তুমি একটা জিনিস বলো যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তুমি যে পার্টির কাজ করতে, সেই পার্টির যে নেতা ছিলেন তিনি ট্রাম্প, না 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 এক সেকেন্ড, না 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 সব বাদ দেও না, তিনি 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 ট্রাম্প, না না ট্রাম্প আর বাস জ্বালাতেন কেন? তিনি সরকারি সম্পত্তি নষ্ট করতেন কেন? তোমাদের যে নেতা ছিলেন তিনি সরকারি সম্পত্তি ট্রাম্প বাস জ্বালিয়ে দিতেন কেন?